আজকে আমরা নবম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 6 তাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WP ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, আপেক্ষিক তাপের সিজিএস একক হলো, উত্তর হবে অপশান এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 2, এসআই পদ্ধতিতে জি এর মান হলো, উত্তর হবে অপশান ডি কোনোটাই নয়। 3, জলের ঘনত্ব সর্বাধিক হয়, উত্তর হবে অপশান এ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 4, জলের বাষ্পীভবনের লীন তাপ হলো, উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়। 5, বরফের গলনে তার উষ্ণতা, উত্তর হবে অপশান সি একই থাকে। 6, শিশির জমার উপযোগী নয়, উত্তর হবে অপশান সি মেঘলা আকাশ। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1। প্রশ্ন 1, জলের আপেক্ষিক তাপ কত? 144 নম্বর পাতায় এখান থেকে এতটা। সিজিএস এসআই দুটো পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান লিখে দেবে। 2, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্ক এর মান কত? 146 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, তাপ কয় প্রকার ও কি কি? 143 নম্বর পাতায় লিখবে, সাধারণত তাপ 3 প্রকারের হয়, যথা 1 বোধগম্য তাপ, 2 লীন তাপ, 3 বিকীর্ণ তাপ। শুধু নামগুলো লিখে দিলেই হবে। 4, শিশিরাঙ্ক কাকে বলে? 151 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 6, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে কোন বাষ্প চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? উত্তর হবে অসম্পৃক্ত বাষ্প। 7, বরফ গলনে লীন তাপ কত? 147 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8, কিউ ইকুয়ালস টু এমএসটি সমীকরণ এমএস রাশিটি দ্বারা কি প্রকাশিত হয়? এর উত্তর হবে, এমএস রাশি হচ্ছে তাপগ্রাহিতা প্রকাশ করে। এমএস রাশিটা তাপগ্রাহিতা প্রকাশ করে। 9, জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি উদাহরণ দাও। 153 নম্বর পাতায় একদম প্রথমেই পাবে এখান থেকে এতটা। 10, গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়? উত্তর হবে শহরাঞ্চলে। 11, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 12, এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত? উত্তর হবে 1। 13, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, এসআইতে লীন তাপের একক ড্যাশ, এটা হবে জুল পার কেজি। 2, এসআইতে জলের আপেক্ষিক তাপ ড্যাশ জুল পার কেজি। 144 নম্বর পাতায় এজো 4200 জুল পার কেজি কেলভিন। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান হলো 4200 জুল পার কেজি কেলভিন। 3, 1 ক্যালোরি ইকুয়ালস টু ড্যাশ জুল, উত্তর হবে 4.2। 3, স্তম্ভ মেলাও। 1, বরফ গলনে লীন তাপ, এটা হবে বি অপশান বি। 2, জলের বাষ্পীভবনের লীন তাপ, এটা হবে অপশান ডি। 3, লীন তাপ, এটা হবে অপশান এ। 4, ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তুর ওপর, উত্তর হবে অপশান সি শিশির বেশি জমে। 1এরটা হবে অপশান বি, 2এরটা হবে অপশান ডি, 3এরটা হবে অপশান এ, 4এরটা হবে অপশান সি। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। প্রশ্ন 1, ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। 144 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, কার্য ও তাপের তুলাঙ্ক সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। 145 নম্বর পাতায় এখান থেকে এতটা।
3 লীন তাপ কাকে বলে? 147 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো? 143 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 5 বাষ্পীভবনের লীন তাপ বলতে কি বোঝো? 147 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 6 পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য হলো, 1 প্রথমে পরম আর্দ্রতা, তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কোনো স্থানে একক আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে। আর এর 1 নম্বর পয়েন্ট হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। 2 নম্বর, পরম আর্দ্রতার একক হলো G⁻³ আর আপেক্ষিক আর্দ্রতা এককহীন এবং একে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তারপর 7 নম্বর প্রশ্ন আছে, শিশির ও কুয়াশার পার্থক্য কী? শিশির আর কুয়াশার পার্থক্যগুলি হলো, প্রথমে শিশির, তারপর কুয়াশা। লিখবে, কোনো স্থানের বায়ুর উষ্ণতা শিশিরাঙ্ক এর চেয়ে একটু কমে গেলে ওই বায়ুর মধ্যে উপস্থিত কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বিন্দুরূপে ভূপৃষ্ঠ সংলগ্ন বিভিন্ন শীতল বস্তুর ওপর জমে। এই জলবিন্দুগুলিকে শিশির বলে। আর কুয়াশা হচ্ছে কোনো কারণে বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চলের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ওই অঞ্চলের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা কমে যায়। এই অবস্থায় বায়ুমণ্ডলের কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং জলকণাগুলি বাতাসে ভাসমান ধূলিকণা, কয়লার গুঁড়ো, তড়িদাহিত কণা ইত্যাদিকে আশ্রয় করে ভাসতে থাকে। একে কুয়াশা বলে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শিশির শীতকালে সন্ধ্যার পর উৎপন্ন হয়। আর কুয়াশা 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কুয়াশা শীতকালের ভোরবেলা ও সকালবেলা দেখতে পাওয়া যায়। 8 জলের ব্যতিক্রান্ত প্রসারণকে কাজে লাগিয়ে কিভাবে শীতপ্রধান দেশে শীতের সময় জলচর প্রাণীরা জীবন ধারণ করে? 153 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। আর তার সাথে যদি পারো এই ছবিটা এঁকে দেবে। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1, একই উষ্ণতায় কলকাতায় দিল্লি অপেক্ষা বেশি কষ্ট হয় কেন? উত্তর, কলকাতা সমুদ্র থেকে মাত্র 125 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু কলকাতায় প্রবেশ করে আপেক্ষিক আর্দ্রতা বাড়িয়ে দেয়। এই কারণে গ্রীষ্মকালে কলকাতার আপেক্ষিক আর্দ্রতা অনেক সময় 60% বেশি হয়ে যায়, যা আমাদের দেহের পক্ষে অস্বস্তিকর। অন্যদিকে দিল্লি সমুদ্র থেকে 1300 কিলোমিটারের অধিক দূরত্বে অবস্থিত বলে দিল্লির আপেক্ষিক আর্দ্রতা গ্রীষ্মকালে কখনোই 50% বেশি হয় না। এই জন্যে একই উষ্ণতায় কলকাতায় দিল্লির অপেক্ষা বেশি কষ্ট হয়। 2 আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধির অনুভূতি কী? 151 নম্বর পাতায় প্রথম প্রশ্নটার উত্তর লিখবে এখান থেকে এতটা, আর পরের প্রশ্নটার উত্তর হচ্ছে এখান থেকে এতটা। 3 আয়তন উষ্ণতা লেখচিত্র উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। 152 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা, এই লেখচিত্রটা আঁকবে আর তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। এই লেখচিত্রটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। আর পরের প্রশ্নের উত্তরটা পাবে 153 নম্বর পাতায়, প্রভাব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 4 জলজ প্রাণীদের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। এটা পাবে 153 নম্বর পাতায়। এই C8 এর উত্তরটাই হবে এই প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা। 5 শিশিরের উৎপত্তি ব্যাখ্যা করো। 151 নম্বর পাতায় শিশিরের উৎপত্তি এখান থেকে এতটা।
6. ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। এই মূলনীতি প্রযোজ্য হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলি উল্লেখ করো। 144 নম্বর পাতায় প্রথমে হচ্ছে C1-এর উত্তরটাই হবে প্রথম প্রশ্নের উত্তর, ক্যালোরিমিতির মূলনীতি এখান থেকে এতটা। আর পরের প্রশ্নের উত্তর লিখবে শর্ত, প্রযোজ্য হওয়ার শর্ত এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। 7. লেখচিত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো। 152 নম্বর পাতায় 152 নম্বর পাতায় এই দুটো লেখচিত্র আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। তারপর গাণিতিক প্রশ্নাবলী প্রশ্নমান 3। প্রশ্ন 1, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম একটি ধাতব টুকরোকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলায় শেষ উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস হলো। ধাতুর আপেক্ষিক তাপ কত? এখানে জলের আপেক্ষিক তাপটা দেওয়া আছে 4200 জুল পার কেজি। এখানে ধাতুর ভর বলে দিয়েছে 80 গ্রাম, ধাতুর উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, জলের ভর বলে দিচ্ছে 200 গ্রাম, উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের তাপমাত্রা বলে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। অতএব ধাতু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু হচ্ছে 80 × 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস, মানে ধাতুর উষ্ণতা থেকে জলের উষ্ণতা মাইনাস করতে হবে, ইন্টু এস। এস হচ্ছে লিখে দিয়েছি ধরি ধাতুর আপেক্ষিক তাপ, এস হচ্ছে ধাতুর আপেক্ষিক তাপ। এবার জল কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল টু হচ্ছে 200 ইন্টু তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে 200 বলে দেওয়া আছে, 200 গ্রাম বলে দেওয়া ছিল এখানে জলে, 200 গ্রাম জল, সেখানে 200 ইন্টু এবার জলের যে লাস্টে যে উষ্ণতাটা হলো সেটা থেকে আগের উষ্ণতাটা বাদ দিতে হবে, যেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস ইন্টু এখানে জলের আপেক্ষিক তাপ বলে দিয়েছে 4200। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে। এবার করব ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, সেটা কি? ধাতু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু জল কর্তৃক গৃহীত তাপ। ধাতু যতটা তাপ বর্জন করবে জল ততটাই তাপ গ্রহণ করবে, ইকুয়াল টু প্রথমে বের করেছি আমরা ধাতু কর্তৃক বর্জিত তাপ, সেটা হচ্ছে 80 ইন্টু 100 মাইনাস 25 ইন্টু এস। এটা হচ্ছে ধাতুর আপেক্ষিক তাপ আমরা ধরেছি। আর জল কর্তৃক গৃহীত তাপ এক্ষুনি বের করলাম 200 ইন্টু 25 মাইনাস 20 ইন্টু 4200 ইকুয়াল টু, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 80, 100 মাইনাস 25 75 ইন্টু এস ইকুয়াল টু এটা হচ্ছে 200 ইন্টু 25 মাইনাস 20 হচ্ছে 5 ইন্টু 4200, তাহলে বা এস ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এসটাকে এদিকে রাখলাম, তাহলে এখানে থাকছে 200 ইন্টু 5 ইন্টু 4200 আর এটা নিচে চলে আসবে, তাহলে 80 ইন্টু 75 বা এস ইকুয়াল টু কাটাকুটি করে আমাদের উত্তর আসে 700 বা এস ইকুয়াল টু 700। অতএব ধাতুর আপেক্ষিক তাপ হলো 700 জুল পার কেজি। এটাই হচ্ছে অ্যান্সার। 2, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপ লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় লিন তাপ, সেটা আমাদের হচ্ছে H1 ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এল। এখানে এম দেওয়া আছে 10 গ্রাম আর এল হচ্ছে গলনের লিন তাপ, যেটা হচ্ছে আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিন তাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, বা H1 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 10 ইন্টু 80, তার মানে হচ্ছে 800 ক্যালোরি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, যেটা আমরা হচ্ছে H2 ইকুয়াল হচ্ছে MST ইকুয়াল টু এম হচ্ছে এখানে 10 আগেই বের করেছি, এস হচ্ছে 1 ইন্টু এস আমরা জানি জলের আপেক্ষিক তাপ যেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সেটাই আমরা লিখলাম, এসের জায়গায় লিখলাম 1 ইন্টু টি হবে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, আগে ছিল 0 ডিগ্রি, সেখান থেকে আমরা নিয়ে আসি 10 ডিগ্রি, তাই 10 থেকে 0 বাদ দিতে হবে, তাহলে 10 ডিগ্রি মাইনাস 0, তার মানে এখানে 10ই হবে, তাহলে বা H2 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 10 ইন্টু 1 আর এখানটা হচ্ছে 10, 10 মাইনাস 0 মানে হচ্ছে 10, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 100 ক্যালোরি। অতএব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত করতে মোট প্রয়োজনীয় তাপ যেটা হচ্ছে H, সেটা হচ্ছে H1 প্লাস H2, তাহলে H ইকুয়াল টু H1 একদম প্রথমে বের করেছি 800 প্লাস H2 এক্ষুনি বের করলাম 100, তার মানে হচ্ছে 900 ক্যালোরি। এটা হচ্ছে অ্যান্সার। 3, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে
কত তাপ লাগবে? জলের বাষ্পীভবনের লিন তাপ ইকুয়ালস টু দেওয়া আছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে 0°C উষ্ণতা 10 গ্রাম জলকে 100°C উষ্ণতায় আনতে প্রয়োজনীয় তাপ, যেটাকে আমরা হচ্ছে H1 ইকুয়ালস টু হচ্ছে MST। এখানে এম হচ্ছে জলের ভর, যেটা দেওয়া আছে 10 গ্রাম। এস হচ্ছে আমরা জানি জলের আপেক্ষিক তাপ, যেটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এই মানটাও আমরা জানি। আর টি আমরা বের করছি 100 থেকে -1, যেটা নিয়ে যেতে হবে তার থেকে আগের উষ্ণতাটা মাইনাস করতে হবে। তাহলে 100°C মাইনাস 0°C বা H1 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 10, যেটা হচ্ছে এম হচ্ছে 10 ইন্টু এস হচ্ছে 1 ইন্টু টি হচ্ছে 100 মাইনাস 0, তাহলে বা H1 ইকুয়ালস টু তাহলে এটা 10 ইন্টু 1, এটা থেকে পাচ্ছি 100, তাহলে 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000 ক্যালোরি। তাহলে এই উষ্ণতা 100°C উষ্ণতার, এই 100°C উষ্ণতা 10 গ্রাম জলকে 100°C উষ্ণতার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় লিন তাপ, সেটা হচ্ছে H2 ইকুয়ালস হচ্ছে এম ইন্টু এল। তাহলে এম হচ্ছে এখানে 10 গ্রাম দেওয়া আছে, আর এল হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ, সেটাও দেওয়া আছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে বা H2 ইকুয়ালস টু তাহলে 10 ইন্টু 537, তার মানে 5370 ক্যালোরি। অতএব 0°C উষ্ণতার 10 গ্রাম জলকে 100°C উষ্ণতার বাষ্পে পরিণত করতে মোট প্রয়োজনীয় তাপ, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু হচ্ছে H1 প্লাস H2। এই দুটোর মানে আমরা আলাদা আলাদা করে বের করেছি। তাহলে বা এইচ ইকুয়ালস টু তাহলে H1 একদম প্রথমে বের করেছি 1000 প্লাস H2 একটু আগে বের করলাম 5370, দুটোকে যোগ করে আমরা এইচের মান পাবো, সেটা হলো 6370 ক্যালোরি। এটাই হবে অ্যান্সার। 4. 6800 জুল তাপ প্রয়োগে 0°C উষ্ণতায় কি পরিমাণ বরফ গলবে? এখানে বরফ কণার লিন তাপ বলে দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। প্রদত্ত তাপ কিউ দেওয়া আছে 6800 জুল। আমরা জানি 1 জুল ইকুয়ালস হচ্ছে 0.24 ক্যালোরি। এই জুলটাকে আমরা ক্যালোরিতে নিয়ে আসি, তাহলে অতএব 6800 জুল ইকুয়ালস হচ্ছে 6800 প্লাস 0.24 ক্যালোরি। ধরি ওই তাপ প্রদান করলে এম গ্রাম ভরযুক্ত বরফ গলবে। তাহলে অতএব কিউ ইকুয়ালস টু এম এল। এখানে এল হচ্ছে বরফ কণার লিন তাপ, যেটা দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বা কিউ এর মানটা এই যে প্রথমে বের করেছি আমরা 6800 জুল, 6800 জুল মানে হচ্ছে 6800 ইন্টু 0.24। সেই ক্যালোরিতেই আমরা কিউ এর মানটা লিখছি, বা কিউ ইকুয়ালস লিখবো 6800 ইন্টু 0.24 ছিল, তা পয়েন্টটা তুলে আমি নিচে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 24/100 ইকুয়ালস টু এম ইন্টু এল এর মান জানি 80। এখানে এম এর মানটা আমরা বের করবো। তাহলে বা এম ইকুয়ালস টু কত হবে, উপরে থাকবে 68 ইন্টু 24, নিচে হচ্ছে 80। এখান থেকে কাটাকুটি করে 24কে 8 দিয়ে কাটলাম, তাহলে 3। তাহলে এখান থেকে আমরা পাবো 68 ইন্টু 3 ভাগ 10, সেখান থেকে আমরা পাবো এম ইকুয়ালস টু 20.4 গ্রাম। 68কে 3 দিয়ে গুণ করলে হবে 204, 204 ভাগ 10, তার মানে এক ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে 20.4 গ্রাম। তাহলে এম এর মান পেলাম 20.4 গ্রাম। অতএব উক্ত পরিমাণ তাপ প্রদান করলে 20.4 গ্রাম বরফ গলবে। এটাই হচ্ছে অ্যান্সার। 5. 100 গ্রাম জলের উষ্ণতা 42°C বৃদ্ধি করতে যে তাপ লাগে 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10°C বৃদ্ধি করতে একই পরিমাণ তাপ লাগে। এখানে বলে দিয়েছে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে তারপিন তেলের আপেক্ষিক তাপ কত? আর তার সাথে প্রশ্ন দিয়েছে লিন তাপ কাকে বলে। লিন তাপ কাকে বলে সেটা আগে একবার দেখিয়ে দিই। 147 নম্বর পাতায় এখান থেকে এতটা। এবার অঙ্কের সমাধানটা দেখো। 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, যেটাকে আমরা হচ্ছে এইচ ইকুয়ালস টু হচ্ছে এমএসটি, বা এইচ ইকুয়ালস টু এম হচ্ছে 100, এস হচ্ছে 1 আর টি হচ্ছে 42। তার মানে হচ্ছে বা এইচ ইকুয়ালস টু আমরা এই তিনটে গুণ করলে পাবো 4200 ক্যালোরি। এবার তারপিন তেলের ভর, যেটা এম দেওয়া আছে 1 কেজি, এবার এটাকে গ্রামে নিয়ে যাবো, তাহলে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তারপিন তেলের তাপমাত্রা বৃদ্ধি, সেটা হচ্ছে টি, যেটা করতে হবে আমাদের 10°C। ধরি তারপিন তেলের আপেক্ষিক তাপ এস, এটা আমরা তারপিন তেলের আপেক্ষিক তাপটাকে আমরা ধরলাম। অতএব শর্তানুসারে এইচ ইকুয়ালস টু এমএসটি, যেহেতু দুই ক্ষেত্রে একই পরিমাণ তাপের প্রয়োজন, সেই জন্য আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু এমএসটি। তাহলে বা এইচের জায়গায় আমরা প্রথমে বের করেছিলাম 4200 ইকুয়ালস টু এম হচ্ছে এখানে 1000, একটু আগে বের করলাম, ইন্টু এস ইন্টু হচ্ছে টি হচ্ছে 10, এটাও লিখেছি 10, এই যে এখানে 10 দেওয়া আছে, এখানে লিখে দিলাম যেহেতু এইচ ইকুয়ালস টু 4200 ক্যালোরি,
প্রথমে একদম বের করেছি 4200 ক্যালোরি, তাহলে এইচের মানটা বসালাম। তাহলে বা এস ইকুয়ালস তাহলে কত হবে 4200, নিচে হবে 1000 ইন্টু 10, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 0.42। অতএব তারপিন তেলের আপেক্ষিক তাপ হলো 0.42 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। 6. 24 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 100.8 জুল কার্য সম্পন্ন করতে হয়। তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান নির্ণয় করো। এখানে কার্য ডাব্লিউ ইকুয়ালস দেওয়া আছে 100.8 জুল, যান্ত্রিক তুলাঙ্ক যে এর মানটা বের করবে। তাপ কিউ দেওয়া আছে 24 ক্যালোরি। আমরা জানি জুলের সূত্র অনুযায়ী হচ্ছে, এটা হচ্ছে সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু জে কিউ। তাহলে বা ডাব্লিউর মান জানি 100.8 ইকুয়ালস টু জে এর মানটা বের করবো, আর কিউ দেওয়া আছে 24, তাহলে জে ইন্টু 24। তাহলে বা জে ইকুয়ালস টু হচ্ছে 100.8 ভাগ 24। এখান থেকে আমরা পাবো 4.2, জের মান হবে 4.2। অতএব তাপের যান্ত্রিক তুলাঙ্ক হলো 4.2 জুল পার ক্যালোরি। এটাই হবে অ্যান্সার। 7. 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম বরফকে 2400 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে? আমরা জানি বরফ কলার লিন তাপ ইকুয়ালস টু হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 80 ক্যালোরি তাপ প্রয়োজন 1 গ্রাম বরফ কলাতে। 1 ক্যালোরি তাপ প্রয়োজন, তাহলে 1/80 গ্রাম বরফ কলাতে। অতএব 2400 ক্যালোরি তাপ প্রয়োজন 1/80 ইন্টু 2400 গ্রাম বরফ কলাতে। এখান থেকে আমরা 2400কে 80 দিয়ে কাটলে পাবো 30। তাহলে অতএব কত বেরোলো 2400 ক্যালোরি তাপ প্রয়োজন 30 গ্রাম বরফ কলাতে। অতএব 40 গ্রাম বরফকে 2400 ক্যালোরি তাপ দিলে 30 গ্রাম বরফ গলে জল হবে এবং 10 গ্রাম বরফ অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। 8. 150 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? তাপ এইচ দেওয়া আছে 150 ক্যালোরি, যান্ত্রিক তুলাঙ্ক যে সেটা আমরা জানি 4.2 জুল পার ক্যালোরি। কার্য আমাদের বের করতে হবে, যেটা ডাব্লু। আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু জেএইচ, বা ডাব্লু ইকুয়ালস টু জে হচ্ছে এখানে 4.2 ইন্টু এইচ হচ্ছে 150। তাহলে বা ডাব্লু ইকুয়ালস টু দুটো গুণ করলে আমাদের হবে 630 জুল। অতএব 150 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 630 জুল কার্য করতে হবে। এটাই হবে অ্যান্সার।